বলা হয়ে থাকে গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সমহরণে আত্মাহুতি দেয়। তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে। অবশেষে একজন ভদ্র মহিলা তাকে লালন পালন করেন এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজ দরবারে ভাঁড় হিসেবে নিযুক্ত হন। গোপাল ভাঁড় ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়ই তাকে পছন্দ করতেন। সে আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়। নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামক একটি বই আছে। সেটাকে প্রামাণ্য জীবনী ধরলে মানতেই হবে গোপাল সত্যিই ছিলেন। কিন্তু অসংখ্য কিন্তুর কুয়াশায় এই একটি বই দিয়ে কি ঢেকে দেওয়া সম্ভব? 1926 সালে প্রকাশিত নগেন্দ্রনাথের বইটির প্রকাশক তিনি নিজেই, চেপেছিল কুন্তনীল প্রেস। তিনি দাবি করেন গোপাল ভাঁড়ের আসল নাম গোপাল চন্দ্র নাই, অর্থাৎ বংশগতভাবে তিনি নাপিত। কিন্তু ছুরি কাছি হাতে তুলে নেননি গোপাল, বরং ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অন্তঃপুরের ভাণ্ডারের এক তত্ত্বাবধায়ক। সেই ভাণ্ডারের থেকে ভাণ্ড তথা ভাঁড়। গোপালের বাবা দুলাল চন্দ্র ক্ষৌর কর্ম করতেন না, তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর বৈদ্য। আসলে সে যুগে শল্য চিকিৎসার কাজও বহু সময় নাপিতরাই করতেন। দুলাল সিরাজউদ্দৌলাকে বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন তারই বড় ছেলে কল্যাণ। কনিষ্ঠ আমাদের চিরচেনা গোপাল, যিনি ছোটবেলা থেকেই অসম্ভব বুদ্ধিমান। লোকমুখে তার দুর্দান্ত সব মজার অথচ বুদ্ধিদীপ্ত কাহিনী ছড়িয়ে পড়িয়েছিল, আর তার জেরেই ক্রমে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় স্থান। কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সবার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্রও রয়েছে। এমন সব দাবি রয়েছে গোপালের রক্ত মাংসের অস্তিত্বের সপক্ষে। গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপালের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড়ের নামে নির্দিষ্ট কেউ ছিলেন না। অনেক ইতিহাসবিদ বলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল নামক কারো উপস্থিতির প্রমাণে কোনো দলিল পাওয়া যায়নি। তো গোপাল ভাঁড়ের অস্তিত্বের সন্ধান করতে গিয়ে গবেষকরা নানা প্রশ্ন তুলে ধরেছেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা জমির কোনো নথি পাওয়া যায়নি। গোপালের ছবি কেউ কখনো দেখেনি। মহারাজ কৃষ্ণচন্দ্রের পঞ্চরত্ন সভার রাজকবি ভারতচন্দ্র রায়গুণাকর মহারাজ তার রাজত্ব ও সভাসদদের নিয়ে যে কাব্যগ্রন্থ লিখে গেছেন সেখানেও তিনি গোপাল ভাঁড়ের কোনো নাম উল্লেখ করেননি। এমনকি কৃষ্ণনগর রাজবাড়ির মহাপেজখানায় গোপালের অস্তিত্বের প্রমাণস্বরূপ কোনো দলিল দস্তাবেজ নেই। কিংবদন্তি ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেন বলেছেন গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ড জাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন। গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগলো, গোপাল গোপাল। গোপাল ভাঁড় কোনো উত্তর না দিয়েই শুয়ে রইল। এবার লোকটা চিৎকার করে ডাকতে লাগলো, মোড়ল সাহেব মোড়ল সাহেব। এবারও গোপাল কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল। গোপালের বউ ছুটে এসে বলল, কি ব্যাপার? লোকটা মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পাড়া মাত করছে, তুমি কিছুই বলছো না। গোপাল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
আহা, ডাকুক না কিছুক্ষণ, পাড়ার লোকজন জানুক আমি মোড়ল হয়েছি। গোপাল ভাঁড়কে নিয়ে আলোচনার শেষ নেই। বিভিন্ন টিভি, কার্টুন, সিরিজে তাকে সামনে রেখে লেখা হয় গল্প। মেয়েবেলা থেকে মাঝ বয়স প্রবীণদের ঠোঁটে আজও হাসি ফোটায় গোপাল ভাঁড়। কে বলেন তিনি নেই? হাসিতে, গল্পের বইয়ের পাতায়, কার্টুনে, স্মৃতিতে ভালো লাগায় তার অবাধ বিচরণ।